আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। ১১ মাসেরও বেশি সময় ধরে গাজায় ইতিহাসের জঘন্যতম গণহত্যায় নারী ও শিশুসহ ৪০,০০০-এর বেশি বেসামরিক মানুষ হত্যা ও নির্মম ধ্বংসযজ্ঞ পরিচালনা করার বর্বর ইসরায়েলি সেনারা এবার ফিলিস্তিনিদের অন্যান্য অধিকৃত এলাকাগুলোতেও একইভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। মূলত ইসরায়েল একটি বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবেই এই অন্যায়গুলো করছে। তাদের মূল টার্গেট আরেকটি নকবা সংগঠিত করা। প্রতিষ্ঠাকালীন যে লক্ষ্যমাত্রাগুলো ইসরায়েল অর্জন করতে পারেনি, জায়নবাদী রাষ্ট্রটি এবার তা করতে চায়। বিস্তারিত জানাবো এবারের প্রতিবেদনে। নাকবা আরবি শব্দ, যার অর্থ মহা বিপর্যয়। ১৯৪৮ সালে ফিলিস্তিনের মূল ভূখণ্ড দখল করে ইসরায়েল যখন পৃথক একটি রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়, তখন ফিলিস্তিনের প্রায় ৭.৫ লাখের বেশি মানুষকে নিজ নিজ ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে বিভিন্ন শরণার্থী শিবিরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বিপর্যয়কর ১৯৪৮ সালের সেই নাকবার মতো আরেকটি নাকবা ঘটানোর উদ্দেশ্য নিয়েই ইসরায়েল এবারের গণহত্যা পরিচালনা করছে। গত বছরের ৭ই অক্টোবর থেকে ইসরায়েল বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা এবং পৃথিবীর সর্ববৃহৎ উন্মুক্ত কারাগার নামে পরিচিত গাজায় ভয়ঙ্কর নৃশংসতা চালিয়ে এসেছে। আন্তর্জাতিক সকল মহল এরই মধ্যে স্বীকার করেছে, ইসরায়েলের গত ১১ মাসের হত্যাযজ্ঞ আইনের যে কোনো পরিভাষাতেই গণহত্যা হিসেবে সংজ্ঞায়িত করা যায়। কারণ বিগত ১১ মাসে ইসরায়েল গাজায় হামাস বাহিনীর খুব বেশি ক্ষতি করতে পারেনি, কিন্তু বেসামরিক সকল কাঠামো ও স্থাপনা তারা এরই মধ্যে ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলের নৃশংসতার হাত থেকে রক্ষা পায়নি গাজার হাসপাতাল, স্কুল, মসজিদ ও গির্জা, আশ্রয়কেন্দ্র, এমনকি জাতিসংঘ পরিচালিত স্কুলও। গোটা গাজা উপত্যকা এখন নিছক একটি ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়। এ পর্যন্ত প্রশাসনের হিসেবে ৪০,০০০-এর বেশি মানুষ ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে আরও কয়েক হাজার লাশ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলিরা তাদের বর্বরতার উপাখ্যানগুলো বাইরের মানুষকে জানার সুযোগও দিচ্ছে না। বিভিন্ন গণমাধ্যমে যেসব সাংবাদিকরা এই গণহত্যা সম্প্রচার করতে চেয়েছিল বা সরাসরি ঘটনাস্থলে যেতে চেয়েছিল, তাদেরকেও টার্গেট করে সরিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে মর্মান্তিক বাস্তবতা হলো, গাজায় এই ভয়াবহ গণহত্যা ও নৃশংসতা বিশ্ববাসীর সামনে পরিচালিত হলেও আন্তর্জাতিক মহল একত্রিত হয়ে কোনো সুস্পষ্ট পদক্ষেপ নিতে পারেনি। বরং তারা প্রতিবারই একটি রেড লাইনের খেলা খেলেছে এবং বলেছে, ইসরায়েল এই রেড লাইন অতিক্রম করতে পারবে না, অন্যথায় তারা প্রতিক্রিয়া দেখাবেন। কার্যত ইসরায়েল এসব কল্পিত রেড লাইনের কোনো তোয়াক্কাই করেনি। এরপর সংকটের কোনো সমাধান হয়নি, ইসরায়েলকেও থামানোর জন্য কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গাজায় ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে সবচেয়ে নিয়মিত প্রতিক্রিয়া ব্যক্ত করে গিয়েছে লেবাননের হিজবুল্লাহ। গেল ১১ মাসে অনেকটা নিয়মিতই তারা ইসরায়েলের উত্তর সীমান্তে হামলা চালিয়েছে, ইসরায়েলি স্থাপনায় হামলা করেছে। ইসরায়েলের সাথে হিজবুল্লাহর যুদ্ধ শুরু হওয়ায় যাবতীয় প্রেক্ষাপট সাম্প্রতিক সময়ে একাধিকবার তৈরি হয়েছে। গাজার পাশাপাশি ইসরায়েল আরেকটি যুদ্ধের ফ্রন্ট খুলবে কিনা, কিংবা হিজবুল্লাহ সরাসরি ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াতে চায় কিনা, সেই প্রশ্নও সামনে এসেছিল। তবে হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহর বক্তৃতা থেকে এখনো পর্যন্ত যেটুকু আভাস পাওয়া গিয়েছে, তাতে মনে হচ্ছে হিজবুল্লাহ উত্তেজনা বৃদ্ধি করলেও এখনই ইসরায়েলের সাথে পুরোপুরি যুদ্ধে জড়িয়ে যেতে আগ্রহী নয়। হিজবুল্লাহর ওপর লেবানন সরকার সহ আন্তর্জাতিক নানা মহলের চাপও রয়েছে। লেবাননের ভঙ্গুর অর্থনীতি সহ সার্বিক কাঠামো একটি যুদ্ধের ভার বহন করার মতো অবস্থায় নেই।
অন্যদিকে ইসরায়েল হিজবুল্লাহর এই দুর্বলতার সুযোগ নিয়ে লেবাননের অভ্যন্তরে ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের নেতৃবৃন্দ ও কর্মীদের টার্গেট করে হত্যা করার অব্যাহত রেখেছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল হত্যা করে লেবাননে অবস্থানরত হামাসের অন্যতম নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব সালি আল আরুরিকে। এটি গত জানুয়ারি মাসের ঘটনা। এরপর সম্প্রতি ইসরায়েল সুনির্দিষ্টভাবে টার্গেট করে দক্ষিণ লেবাননের শহর সিডনের নিকটবর্তী স্থানে আল আকসা শহীদ ব্রিগেডের কমান্ডার খলিল আল মাগদাকে হত্যা করে। মাগদা এই গ্রুপটি ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফতা আন্দোলনের সশস্ত্র শাখা হিসেবে বিবেচিত হয়। ইসরায়েল সচেতনভাবে এ ধরনের টার্গেটে কিলিং মিশনগুলো পরিচালনা করছে। এর মাধ্যমে তারা মূলত দুটো বার্তা দিচ্ছে। একটি হলো আগামীতে ইসরায়েল তার আক্রমণ ও নৃশংসতার পরিধি আরও বাড়াবে, আর দ্বিতীয়টি হলো শুধু হামাস নয়, ফিলিস্তিনের অন্যান্য স্বাধীনতাকামী সংগঠনগুলোও ইসরায়েলের বর্বরতার হাত থেকে আর রেহাই পাবে না। কোনো কোনো বিশ্লেষক অবশ্য ভিন্ন কথাও বলছেন। তাদের ভাষ্য অনুযায়ী ফতা এবং আল আকসা শহীদ ব্রিগেডের মধ্যে বিরোধ রয়েছে, আর ইসরায়েল এই সুযোগ নিয়েই আল মাগদাকে হত্যা করেছে যাতে ফতার অভ্যন্তরীণ বিরোধকে আরও উস্কে দেয়া যায়। ইসরায়েলি কর্তৃপক্ষ আল মাকদাকে হত্যার ন্যায্যতা দিতে গিয়ে দাবি করেছে যে আল মাকদা এবং তার ভাইকে তারা হত্যা করেছে কেননা তারা দুজনে মিলে জর্ডানের মাধ্যমে অধিকৃত পশ্চিম তীরে অস্ত্র পাচারের চেষ্টা করেছে। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক মিডিয়াগুলো পশ্চিম তীরে অস্ত্র সরবরাহের অভিযোগ প্রচার করেছে এবং এসব প্রচারণা করার সময় তারা অধিকৃত পশ্চিম তীরে কর্মরত সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠনগুলোর সদস্যদেরও বেশ কিছু সাক্ষাৎকারও নিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ এবার সেই সুযোগটাই নিয়েছে। পাশাপাশি ইসরায়েলি টিভি শোগুলো দীর্ঘদিন ধরে অপপ্রচার চালিয়ে এসেছে যে পশ্চিম তীরের অভ্যন্তরে হিজবুল্লাহর উপস্থিতি রয়েছে এবং তা প্রতিনিয়তই বাড়ছে। এরকম প্রেক্ষাপটে গত ২৮ আগস্ট ইসরায়েলি সেনাবাহিনীর ভয়ঙ্কর মাত্রার সামরিক অভিযান শুরু করে। দ্বিতীয় ইন্তিফাদার পর অধিকৃত পশ্চিম তীরে এটি ছিল ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বিস্তৃত সামরিক অভিযান। ফিলিস্তিনিরা বর্তমানে একাধিক ফ্রন্টে ইসরায়েলের চাপিয়ে দেয়া যুদ্ধ মোকাবেলা করছে। এতদিন শুধুমাত্র গাজাকে কেন্দ্র করেই মূল যুদ্ধটি পরিচালিত হলেও পশ্চিম তীরও এখন এর আওতায় এসে গেছে। গাজার জন্য ইসরায়েলের পরিকল্পনা বেশ সহজভাবেই ধরা গিয়েছিল। ইসরায়েল গাজার একটির পর একটি এলাকা খালি করে জনগণকে একদিকে চলে যেতে বাধ্য করেছিল। তারা মূলত গাজাবাসীকে সমুদ্র তীর বা মিশরীয় সীমান্তের কাছাকাছি রাফার দিকে ঠেলে পাঠিয়েছিল। গাজার অভ্যন্তরে যখন পুরোদমে গণহত্যা সংঘটিত হচ্ছিল তখন পশ্চিম তীরেও অশান্তি শুরু হয়। ইসরায়েলিরা পশ্চিম তীরের নাগরিকদের হয়রানি বাড়িয়ে দেয়, তাদের আটক ও হত্যার প্রবণতা বৃদ্ধি করে, অস্ত্র অভিযানের নামে বাড়িতে বাড়িতে তল্লাশি চালায়। ফলে পশ্চিম তীরের পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। গাজায় ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে যেসব সশস্ত্র দল লড়াই করে যাচ্ছে, বিশেষ করে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড, ইসলামিক জিহাদ এবং আল আকসা শহীদ ব্রিগেড, তারাও এই বাস্তবতায় পশ্চিম তীরে থাকা নিজ বাহিনীর সদস্যদের গোটা পশ্চিম তীরে, বিশেষ করে তুলকারাম এবং জেনিনে দখলদার বাহিনীকে প্রতিরোধ করার নির্দেশনা প্রদান করেছে। প্রতিষ্ঠিত এবং স্বীকৃত স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী ছাড়াও তৃণমূল পর্যায়ে স্বাধীন কিছু যুব আন্দোলন রয়ে গিয়েছে, যাদের মধ্যে অন্যতম হল লায়ন্স ডেন এবং নাইট কনফিউশন। এই সংগঠনগুলো পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্ব প্রতিরোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের একটি পদ্ধতিগত এবং প্রযুক্তিগত উপায়ে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। দৈনন্দিন কার্যক্রম ও জীবনযাপন করার জন্য যেসব ফিলিস্তিনিরা ঘর থেকে বের হচ্ছেন, তাদেরকে প্রতিটি চেকপয়েন্টেই তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। একই সাথে ইসরায়েলি বাহিনী গত বছরের ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে গ্রেফতার অভিযানও জোরদার করেছে।
বিগত 11 মাসে ইসরায়েলিরা 10,000-এর বেশি পশ্চিম তীর বাসিন্দাকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। বিশেষ করে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনে যারা সমর্থন করেছে এ নিয়ে ইতিবাচক কথা বলেছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি দখলদারিত্বের নিন্দা করেছে, তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করা হয়েছে। ফিলিস্তিনে জাতিসংঘের বিশেষ দূত ফ্রাসেঙ্কা আলবানিজ দাবি করেছেন, গত 11 মাসে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা এবং অবৈধ বসতি স্থাপনকারীদের আক্রমণে ভিকটিম হয়ে 151 জন শিশুসহ 637 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। বর্তমানে ফিলিস্তিনের রাজনৈতিক কাঠামো বোঝার জন্য একটি ছবির কথা স্মরণ করা যায়। সেখানে পিএলওর সাবেক প্রধান ইয়াসির আরাফাত ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের সাথে করমর্দন করছেন আর মাঝখানে দাঁড়িয়ে হাসছেন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। ফিলিস্তিনিরা আজও 90 দশকের সেই ছবির কনসেপ্ট অনুযায়ী একটি কৃত্রিম সিস্টেমে বাস করে, যা আসলে অসলো শান্তি প্রক্রিয়া নামে বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু ফিলিস্তিনি জনগণ কখনোই অসলো শান্তি চুক্তি আদলের শান্তি চায়নি। তবে গত বছরের 7 অক্টোবর হামাসের অভিযানের পর বিশ্ব মোড়লদের টনক একটু হলেও নড়েছে। তারা বৈশ্বিক ক্ষমতার রাজনীতি 80 দশকের শেষের দিকে এবং 1990-এর দশকের প্রথম দিকে যে মাত্রায় ছিল সে তুলনায় এখন অনেকটাই জটিল। ইসরায়েলকে নিঃশর্তভাবে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র যেমন তার গ্রহণযোগ্যতা হারিয়েছে, তেমনি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণে চীনকে নেতৃত্ব দেওয়ার অবস্থানে নিয়ে এসেছে। পিএলওর ব্যানারে গত মাসে চীনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে ফাতাহ, হামাস, পিএফএলপি এবং ইসলামিক জিহাদ সহ ফিলিস্তিনি দলগুলো জাতীয় ঐক্য গঠনে সম্মত হয়েছেন। আগামীতে ফিলিস্তিন সহ গোটা মধ্যপ্রাচ্যে এই সম্মিলিত তৎপরতার একটি প্রভাব দেখা যাবে বলেই বিশ্লেষকরা আশা করছেন। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।